আজকাল আমার অভ্যাসে একটা বিশেষ পরিবর্তন দেখতে পারছি আমি। যেখানে আগে মাকে টেনে হেঁচড়ে ঘুম থেকে তুলতে হতো, সেখানে ইদানিং আমি নিজেই ভোরবেলা উঠে পড়ছি। 10 কিলোমিটার দৌড়াদৌড়ি করে মার্শাল আর্টের টেকনিকগুলো প্র্যাকটিস করে তবে বাড়ি ঢুকছি। মোট কথা হলো, আজকাল আমার ধ্যানটা ঘুম আর পড়াশোনা থেকে সরে গিয়ে শরীর চর্চার দিকে ঝুঁকেছে। আমার মতে এই পরিবর্তনের দুটো কারণ থাকতে পারে। এক, প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষের অভ্যাসের পরিবর্তন, আর দুই, আজকাল বেশ ইন্টারেস্টিং কেস হাতে পাচ্ছি। তার ফলে মানসিক ব্যায়ামটাও হয়ে যাচ্ছে এমনিতেই, আলাদা করে বই পড়ে ব্রেনের এক্সারসাইজ করতে হচ্ছে না। এই তো গতকালের ঘটনা। শরীরচর্চা করে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে দেখি আমার খুড়তুতো ভাই অঙ্কন পায়ের ওপর পা তুলে একদম রাজকীয় ভঙ্গিতে বসে আছে সোফার ওপর। আমাকে দেখে সঙ্গে সঙ্গে পা নামিয়ে একগাল হেসে বলল, গুড মর্নিং দাদা। আমিও হেসে বললাম, গুড মর্নিং গুড মর্নিং। কিরে, কি ব্যাপার, আজ সকাল সকাল উঠে পড়েছিস? অঙ্কন বলল, স্কুল নেই, প্রাইভেট নেই, খেয়ে দেয়ে কোনো কাজও নেই, তাই ভাবলাম যাই দাদার কাছ থেকে একটু ঘুরে আসি। আচ্ছা দাদা, আজকের পেপারটা পড়েছ? না, পড়িনি এখনো, দেখতেই তো পারছিস সবে এক্সারসাইজ করে ফিরলাম। জোরে জোরে পড়, আমি ড্রেস চেঞ্জ করে আসি। আমার কথা মতো অঙ্কন পেপার পড়তে শুরু করল। রাতের অন্ধকারে কল্যাণীতে ঘটে গেল একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড। ডাস্টবিন থেকে উদ্ধার হলো যুবকের মৃতদেহ। প্রতিদিনের মতো আজও সকালে পৌরসভার আবর্জনা পরিষ্কারের গাড়ি এসে উপস্থিত হয় দক্ষিণ ঘোষপাড়ার এই অঞ্চলে। আবর্জনা পরিষ্কার করা মজদুররাই ডাস্টবিনের মধ্যে থেকে উদ্ধার করে এই মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, যুবকের হাতের 2 আঙ্গুল কাটা, আর সেই 2 আঙ্গুল পাওয়া গেছে যুবকের গলার নলির মধ্যে। খুনি সেই যুবকের গলা চিরে তার মধ্যে তারই কাটা 2 আঙ্গুল ভরে দেয়। এমন নিষ্ঠুরভাবে হত্যা না আগে কখনো শোনা গেছে, না দেখা গেছে। যুবকের মানিব্যাগ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আঙ্গুলে একটা আংটির দাগও দেখা যাচ্ছে, কিন্তু আংটি উধাও। তাই অনুমান করা হচ্ছে চুরি ডাকাতি বা ছিনতাই করার উদ্দেশ্যেই হয়তো খুনটা করা। পুরোটা পড়ে অঙ্কন বলল, দাদা কি বুঝতে পারছো? ড্রেস করে বাইরে বেরিয়ে আমি বললাম, সংকেত ভালো না রে ভাই, একদমই ভালো না। অঙ্কন বলল, কেন দাদা, কি এমন শুনলে? সাংবাদিকরা তো বলছে চুরি ডাকাতি বা ছিনতাইয়ের জন্যই খুনটা করা। আমি উত্তর দিলাম, না রে ভাই, এটা সম্ভব না একদমই। একটু ভেবে দেখ, ধর তুই ছিনতাইকারী, তাহলে তুই যখন ছিনতাই করবি তখন কি তুই খুন করে লুট করবি, নাকি ভয় দেখিয়ে লুট করবি? একটু চিন্তা করে মুখে একটা শয়তানি হাসি নিয়ে অঙ্কন বলল, আমি খুন করে লুট করব। এবার কি বলবে? আমিও একটু হেসে বললাম, আচ্ছা তর্কের খাতিলে বললি তো, ঠিক আছে, ধরেই নিচ্ছি তুই খুন করে লুট করবি। তা কিভাবে কি করবি একটু বল। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে অঙ্কন বলল, প্রথমে টার্গেট ফিক্সড করব, তারপর শুনশান এলাকা দেখে তার গলায় চাকু ধরব। না না, ভুল হলো, পিছন থেকে গিয়েই চাকু মারব, বা বন্দুক থাকলে গুলি করব, আর তারপর তাকে লুট করে তাড়াতাড়ি বেরিয়ে যাব। ঠিক আছে, তবে প্রথমে কেন বলতে গেলি যে গলায় চাকু ধরবি? গলায় চাকু ধরে নিশ্চয়ই বলতিস কি কি জিনিস আছে সব বার কর, না হলে তোর গলার নলি কেটে দেব। তারপর সে তার জীবন বাঁচাতে জিনিসপত্র দিয়ে দিত, আর না দিলে তুই তার গলা কেটে হত্যা করে জিনিসপত্র লুট করতিস, তাই তো? ছিনতাইকারীরা এমনটাই করে সাধারণত। এবার শোন, তর্কের খাতিরে তুই বললি চাকু মেরে বা গুলি করে মারবি, তারপর তাড়াতাড়ি লুট করে বেরিয়ে যাবি। তার মানে তোর মনে ধরা পড়ার একটা ভয় আছে, তাই তুই তোর কাজটা তাড়াতাড়ি সারতে চাস, আর এটাই স্বাভাবিক। কিন্তু এখানে দেখ, হাতের আঙ্গুল কাটা হয়েছে, তারপর গলার নলি কেটে তার মধ্যে সেই আঙ্গুল ভরা হয়েছে। কতটা রাগ, কতটা ঘৃণা আছে খুনির মনে তার ভিকটিমের প্রতি, তাহলে ভাব। একজন ছিনতাইকারী বা চোর ডাকাতের মনে তাদের ভিকটিমদের নিয়ে কখনো এত রাগ ঘৃণা থাকে না, শুধু থাকে মূল্যবান জিনিসের প্রতি লোভ। সম্ভবত গলার নলি কাটার পরেও যুবক বেঁচে ছিল, নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। ভাবতে পারছিস, নিজের রক্তই যখন শ্বাসনালীতে প্রবেশ করে শ্বাসরোধ করে, তখন কেমন অনুভূতি হতে পারে? হাত দিয়ে চেপে নিজের রক্ত বন্ধ করার আপ্রাণ চেষ্টাও করছিল হয়তো সে। তারপর যখন ওর নিজেরই কাটা আঙুল নিজের গলার নলিতে ভরে দেওয়া হয়, তখন নিজের হাতে নিজের আঙুল গলা থেকে বার করার চেষ্টা করেছিল হয়তো ওই যুবক। নিজের প্রাণ রক্ষার চেষ্টা করেছিল শেষ রক্তবিন্দু পর্যন্ত। আর সম্ভবত ওই কোল্ড ব্লাডেড কিলার তার ভিকটিমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করছিল। চোর ডাকাত ছিনতাইকারী হলে এটা কখনোই পারত না। কিন্তু দাদা, তাহলে মানিব্যাগ আর আংটি গেল কোথায়? দেখ, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, ওগুলো খুনি নেয়নি, নিয়েছে অন্য কেউ। অঙ্কন আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। সে আর কিছু বলতে পারল না। যা তো ভাই, দেখ তো কে আসলো। অঙ্কন গেট খুলতে গিয়ে দেখল পুলিশ এসেছে। অঙ্কনকে দেখে অফিসার বললেন,
অর্জুনবাবু বাড়িতে আছেন? গেট খুলতে খুলতে অঙ্কন উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, দাদা বাড়িতেই আছে, আপনি আসুন, ভেতরে আসুন। অঙ্কনের সঙ্গেই পুলিশ অফিসার ঘরে ঢুকলেন। তারপর আমার সামনে এসে মাথার থেকে ক্যাপটা খুলে বললেন, নমস্কার অর্জুনবাবু, আমার নাম। তার বলার আগেই আমি বললাম, আপনার নাম সঞ্জীব তালুকদার। আপনি রিসেন্টলি হাঁসখালি থানায় এসআই পোস্টে চাকরিটা পেয়েছেন, আর আপনি কৃষ্ণেন্দুবাবুর সহকর্মী ছিলেন। নমস্কার, আসুন বসুন, বলুন কিভাবে সাহায্য করতে পারি আপনাকে। সঞ্জীববাবু বলতে আরম্ভ করলেন, আসলে আপনার ব্যাপারে অনেক শুনেছি অর্জুনবাবু, আমাদের স্যার অর্থাৎ কৃষ্ণেন্দুবাবুর কাছ থেকে। এখন বুঝতে পারছি একটুও বেশি কিছু শুনিনি। যাই হোক, স্যার আমাকে বলেছিলেন যদি কখনো কোনো কেসের সমাধানের ক্ষেত্রে কোনো সমস্যা হয় তবে আমি যেন অবিলম্বে আপনার সঙ্গে যোগাযোগ করি। আচ্ছা আচ্ছা, তা কৃষ্ণেন্দুবাবুর পোস্টিং এখন কল্যাণীতে তো? হ্যাঁ, স্যারের প্রমোশনের পর ওখানেই ট্রান্সফার হয়েছে। আচ্ছা, এবার কেসের ব্যাপারে বলুন। আর আপনি করে বলতে হবে না, আশা করি আমরা দুজন সমবয়সী, তাই নাম ধরেই বলতে পারেন। দেখেছেন, আপনি নিজেই আমাকে আপনি করে বলছেন। একটু হাসাহাসির পর সঞ্জীব বলতে আরম্ভ করল, কেসের ব্যাপারে কি আর বলি, সব একদম জট পাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছি না কি করব না করব। আসলে একজন হাউসওয়াইফের মার্ডার হয়েছে, বয়স 43, স্বামী রেলওয়েতে চাকরি করেন, বয়স 50, এক ছেলে বিএ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, বয়স 21। মার্ডারটা হয়েছে দুপুর 12টা থেকে 2টোর মধ্যে। ওই সময় বাড়িতে নাকি ওই মহিলা ছাড়া আর কেউ ছিলেন না। হাজব্যান্ড অফিসে, ছেলে কলেজে, একজন ড্রাইভারও আছে। সে নাকি তখন বাড়ি গেছিল খাবার খেতে, ওই মহিলাই নাকি ওকে পাঠিয়ে দিয়েছিল, আর ফিরেছে বিকাল 5টার সময়। কিন্তু আমরা ফোনের লোকেশন চেক করে বুঝতে পারি মার্ডার টাইমের দিকে মহিলার হাজব্যান্ড একবার বাড়ি এসেছিলেন, আর ছেলের ফোনের লোকেশন জানতে পারিনি কারণ ফোনটা অফ ছিল। আচ্ছা, সবাইকে জেরা করা হয়ে গেছে কি? হ্যাঁ, তা হয়ে গেছে, কিন্তু কোনো প্রমাণ পাইনি কারো বিরুদ্ধে। আচ্ছা সঞ্জীব, আমাকে কি মার্ডার লোকেশন আর ইন্টারোগেশনের ফুটেজগুলো দেখাতে পারবে? আর বডির পোস্টমর্টেম কি হয়ে গেছে? হ্যাঁ, সব কমপ্লিট। তাহলে অর্জুন যাবে তো এখনই মার্ডার লোকেশনে? হ্যাঁ যাব। তবে আগে বলো কি খাবে, চা নাকি কফি? মা বাবা বাড়ি নেই, তীর্থ দর্শনে বেরিয়েছে দুজন, তাই সব কাজ আমিই করছি। আরে না না, তোমার আর কিছু করতে হবে না। আরে তুমি বসো তো, আমি চা বানিয়ে আনছি, ওটা আমি খুব ভালো বানাতে পারি। পাশ থেকে অঙ্কন বলে উঠল, দাদা আমিও চা খাবো। জানি তো খাবি, তোর জন্যেও আনবো, বস এখন। কিছুক্ষণ পর চা নিয়ে হাজির হলাম আমি। সবাই এক এক করে কাপ হাতে তুলে নিল। শেষ কাপটা হাতে নিয়ে বললাম, আচ্ছা সঞ্জীব, সাসপেক্ট লিস্টে কে কে আছে? চায়ে চুমুক দিতে দিতে সঞ্জীব বলল, বাহ, দারুণ বানিয়েছ চাটা। ও, সাসপেক্ট লিস্টে মহিলার হাজব্যান্ড, ছেলে, ড্রাইভার আর বাড়ির পাশের একটা পানওয়ালা। আমি একটু অবাক হয়ে বললাম, পানওয়ালা কি করলো আবার? একটু মুচকি হেসে সঞ্জীব বলল, মহিলার নাম বিন্দু চক্রবর্তী। ইউটিউবে হট উমেন নামে একটা চ্যানেল আছে, প্রতি শুক্রবার ওখানে নানান রকম ভিডিও আপলোড করেন। সেখানে ওনার পার্টনার ওই পানওয়ালা। দাঁড়াও, ভিডিওগুলো দেখাচ্ছি। মোবাইলে ইউটিউব খুলে সঞ্জীব আমাকে ভিডিওগুলো দেখাতে আরম্ভ করলো, আর অঙ্কনও প্রায় উঁকি মেরে ভিডিওগুলো দেখার চেষ্টা করতে লাগলো। ভিডিওর অবস্থা দেখে অঙ্কনকে একটা ধমক দিয়ে বসিয়ে দিলাম। পাতলা শাড়ি পরে কখনো মডেলিং, কখনো ভোজপুরি হট গানে শরীর দেখানো নাচ ইত্যাদি। ভিডিওগুলো দেখে আমি বললাম, বাপরে বাপ, কত ভিউজ আর কত সাবস্ক্রাইবার! ঠিক বলেছ অর্জুন, টোটাল 3 মিলিয়ন ভিউজ। চা শেষ করে আমরা উঠে পড়লাম। সঞ্জীব বলল, তাহলে যাওয়া যাক? উত্তরে আমি বললাম, হ্যাঁ অবশ্যই। হঠাৎ অঙ্কন বলে উঠল, দাদা আমিও যাই তোমাদের সঙ্গে। তুই গিয়ে কি করবি? তাছাড়া তুই তো এখনো ছোট, সবে 15 বছর বয়স, আর 3 বছর যাক তারপর থেকে তোকে নিয়ে যাব। এসব কিন্তু ঠিক না দাদা, আমি ছোট হলেও সব বুঝি। তাছাড়া ইতিহাসের প্রতিটা গোয়েন্দারই একজন অ্যাসিস্ট্যান্ট থাকে, যেমন ব্যোমকেশের অজিত, ফেলুদার তোপসে আর শার্লক হোমসের মক্সন। কিন্তু তোমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, তাই আমি তোমার অ্যাসিস্ট্যান্ট, ডিটেকটিভ অর্জুন বিশ্বাসের অ্যাসিস্ট্যান্ট অঙ্কন বিশ্বাস। আমি হাজার মানা করা সত্ত্বেও অঙ্কন না ছড়া বন্ধা হয়েই থাকল। শেষ পর্যন্ত সঞ্জীবকে বললাম, কোনো সমস্যা নেই তো তোমার? এক গাল হেসে সঞ্জীব বলল, না না, কোনো প্রবলেম নেই, চলো তোমরা দুজনেই চলো। বাড়ি থেকে বেরোতে যাব, ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে কৃষ্ণেন্দু বাবুর গলার স্বর ভেসে আসলো। হ্যালো অর্জুন। হ্যাঁ কৃষ্ণেন্দু বাবু বলুন। আজকের খবর নিশ্চয়ই পড়েছ? হ্যাঁ, একটু আগেই পড়লাম। একটা কাজ করুন, আগে আবর্জনা পরিষ্কারকারী লোকগুলোকে জেরা করুন। এটা কোনো ছিনতাইয়ের কেস নয়। ওহ, ধন্যবাদ ধন্যবাদ, আমি জানতামই তুমি বলার আগেই বুঝে যাবে। আচ্ছা কৃষ্ণেন্দুবাবু, এখন তাহলে রাখি। আপনার প্রাক্তন সহকারীকে এখন আমি সাহায্য করতে ব্যস্ত আছি একটু। যদি ওখানে কোনো প্রয়োজন হয় তাহলে জানাবেন।
ওকে বাই, বেস্ট অফ লাক অর্জুন। কথা শেষ হলে পুলিশের গাড়িতে চেপে আমরা 3 জন এগিয়ে চললাম মার্ডার লোকেশনের দিকে। বগুলা থেকে 15 কিলোমিটার দূর ঘুঘুরডাঙ্গা নামক এক জায়গায়। আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা স্পটে পৌঁছে গেলাম। ঘুঘুরডাঙ্গা জায়গাটা বেশ সুন্দর, আগে কখনো আসিনি, তবে আজ এসে বুঝতে পারছি বেশ উন্নত জায়গা। মার্ডার হয়েছে বাড়ির মধ্যে, বেশ সুসজ্জিত দোতলা বাড়ি, প্রাচীর ঘেরা। বাড়ির সামনে একটা ছোট্ট গার্ডেন আছে। মোট কথা হলো বাড়ি দেখে বোঝা যায় বাড়ির মালিক বেশ শৌখিন। গার্ডেন পেরিয়ে বাড়িতে প্রবেশ করে সিঁড়ি বেয়ে সোজা উঠে গেলাম ওপরতলায়। সিল করা রুমটা দেখেই বুঝতে পারছিলাম যে এখানেই খুনটা হয়েছে। সঞ্জীব দরজা খুলে আমাদের ভেতরে ঢুকতে বলল। লক্ষ্য করলাম দরজায় জাপানিজ লক লাগানো আছে। ঘরের ভেতরে ঢুকে আমাদের তাক লেগে গেল। কি অপূর্ব সুন্দর ও পরিপাটি করে সাজানো আছে ঘরটা। মনেই হয় না যে মাত্র 2 দিন আগে এই ঘরেই একটা খুন হয়েছে। সঞ্জীবকে প্রশ্ন করলাম, ঘর কি ঠিকঠাক করা হয়েছে নাকি আগে থেকেই এমন ছিল, মানে জোর জবরদস্তি বা মারামারির কোনো চিহ্ন কি পাওয়া গেছিল? সঞ্জীব মাথা নেড়ে উত্তর দিল, না অর্জুন, কোনো চিহ্ন ছিল না, বরং আমরা ডেড বডি খাটের ওপর আবিষ্কার করি। তাও দেখে বোঝা মুশকিল যে মহিলা মৃত। দেখে মনে হচ্ছিল যেন উনি ঘুমাচ্ছেন। পরিপাটিভাবে শাড়ি পরা, চুল খোলা, ঠোঁটে লিপস্টিক, রীতিমতো সাজগোজ করে মরেছেন। বাহ, একদিক থেকে ভালো, পেপারে ছবি আসলে অন্তত ছবিটা ভালো হবে। এই বলে আমি আর অঙ্কন হেসে ফেললাম। আমাদের হাসি দেখে সঞ্জীবও হেসে ফেলল। তার মানে তুমি বলতে চাও ঘর এখন যেমন আছে তেমনটাই ছিল, আর এই 2 দিনে কেউ এই ঘরে আসেনি শুধু পুলিশ ছাড়া, তাই তো? একদমই তাই। ঘর পুরো পরিষ্কার ছিল, কোনো প্রমাণ, কোনো ক্লু ছিল না। খুনি খুন করে আগে ক্লু ছাড়ে সঞ্জীব, শুধু দেখার মতো নজর থাকা চাই। কথাগুলো বলতে বলতে আমি ঘরের চারিদিকের জিনিসপত্র নেড়ে চেড়ে দেখতে লাগলাম। খাট, ড্রেসিং টেবিল ও আলমারির নিচেও ভালো করে দেখলাম, কিন্তু ধুলো ছাড়া আর কিছুই পেলাম না। হঠাৎ খাটের অপোজিট দিকে রাখা পাপোশের দিকে আমার নজরটা পড়ল। সঞ্জীবের কাছ থেকে একটা এভিডেন্স প্যাকেট নিয়ে পাপোশ থেকে জিনিসটা তুলে প্যাকেটে ভরে ফেললাম। জিনিসটা এতটাই ক্ষুদ্র যে চোখে না পড়াটাই স্বাভাবিক। একটু মুচকি হেসে সঞ্জীবকে বললাম, এই যে তোমার ক্লু, একটা রিং স্টোন। চলো এবার মর্গে যাওয়া যাক, এখানের কাজ শেষ। সঞ্জীব বলল, কি বুঝতে পারছো, কিছু আন্দাজ করতে পারছো? আমি উত্তর দিলাম, আপাতত কিছুই না, ডেড বডি আর ইন্টারোগেশন না দেখে কিছুই বলা ঠিক হবে না। ঘুঘুরডাঙ্গা থেকে মর্গে পৌঁছতে বেশি সময় লাগল না। তারপর পোস্টমর্টেম করা ডাক্তারের সঙ্গে কথা বলে অঙ্কনকে বাইরে রেখেই আমরা কোল্ড স্টোরেজের ভেতরে প্রবেশ করলাম। একটা বড় সাইজের ড্রয়ার খুলে ডাক্তারমশাই আমাদের বিন্দু চক্রবর্তীর মৃতদেহটি দেখালেন, আর আমাদের সামনেই তার রিপোর্টটা পড়তে লাগলেন। মিসেস চক্রবর্তীর গলায় আঙুলের দাগ স্পষ্ট। গলা চেপেই যে হত্যাটা করা হয়েছে সেটা পরিষ্কার, কিন্তু গালের বাম দিকেও একটা রক্ত জমাট দেখা যাচ্ছে। ওটার ব্যাপারে শুনতেই ডাক্তারবাবু বললেন, আমি ঠিক বুঝতে পারছি না যে ওটা কিসের আঘাতে হতে পারে। মর্গের কাজ সেরে আমরা বেরিয়ে পড়লাম। এবার গন্তব্য হাঁসখালি থানা। সারা রাস্তায় কেউ একটা কথাও বলল না, সবাই চুপচাপ বসেই থাকল, স্পেশালি অঙ্কন, যদিও ও চুপচাপ থাকার ছেলে না। থানায় পৌঁছতে আমাদের 40 মিনিট লেগে গেল। থানার ভেতরে ঢুকে সঞ্জীব একটা রুমে আমাদের অপেক্ষা করতে বলে নিজে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো কয়েকটা পেন ড্রাইভ নিয়ে। ল্যাপটপে পেন ড্রাইভটা গুজে দিয়ে সঞ্জীব বলল, এতে ইন্টারোগেশনের সমস্ত রেকর্ডিং আছে, তুমি দেখে নাও। আর কিছু কি লাগবে? আমি উত্তর দিলাম, হ্যাঁ, 1 প্যাকেট সিগারেট এনে দেবে প্লিজ। হাসি মুখে সঞ্জীব বেরিয়ে গেল। কয়েক মুহূর্ত পর ফিরে এলো একটা নেভি কাট কিং সাইজের প্যাকেট নিয়ে। সিগারেট ধরিয়ে ঘন ঘন কয়েকটা টান দিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে আমি প্রথম ফুটেজটা অন করলাম। সাসপেক্ট নাম্বার 1, বিন্দু দেবীর স্বামী। নাম বিনয় চক্রবর্তী, পেশা এনটিপিসি অফিসার। দেখুন স্যার, আমাদের লাভ ম্যারেজ হয়েছিল। আমি আমার ওয়াইফকে ভীষণ ভালোবাসতাম। ওর খুন আমি কেন করব? হ্যাঁ, ওই ইউটিউবে ভিডিও করার জন্য আমাদের ঝামেলা হতো, কিন্তু তাই বলে মার্ডার কখনোই না। আর হ্যাঁ স্যার, আমি ওই দিন 1:45টার দিকে বাড়ি এসেছিলাম একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিতে, কিন্তু তখন বিন্দু বেঁচে ছিল। সত্যি, আমি যদি জানতাম যে এমন কিছু হবে তাহলে আমি ওই দিন অফিসেই যেতাম না। গলা শুকিয়ে যাওয়ায় বিনয়বাবু একটু জল খেয়ে নিলেন। হাতে একটা আংটিও দেখা গেল। সাসপেক্ট নাম্বার 2, ড্রাইভার। নাম মতিলাল, পেশা ড্রাইভার। স্যার বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আমি তো ওই দিন ওখানে ছিলামই না। ম্যাডাম আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, আর আমি বিকাল 5টার সময় আবারও বাড়ি যাই। সবসময় গরিব মানুষের উপরই কেন সন্দেহ করা হয়? সাসপেক্ট নাম্বার 3, বিন্দু দেবীর ছেলে, নাম বিকাশ চক্রবর্তী,
কলেজ স্টুডেন্ট। ভালো হয়েছে যে ওই মহিলা মারা গেছে। আমার তো ওনাকে মা বলে ডাকতেও লজ্জা করত। এত বয়সে ওই পাতলা ফিনফিনে শাড়ি পরে কোমর পেট বুক বার করে মডেলিং করত, বাড়ির পাশের পানওয়ালার সঙ্গে ভোজপুরি গানে ডান্স করত। ভাবতে পারছেন ছেলে হিসাবে আমার কেমন লাগতো? কলেজের বন্ধুরা কত আজে বাজে কথা বলতো আমাকে, লজ্জায় মাথা নিচু হয়ে যেত ওরার জন্য। ভালো হয়েছে যে উনি মারা গেছেন, খুব ভালো হয়েছে। বিকাশেরও হাতে একটা আংটি দেখা গেল। সাসপেক্ট নাম্বার 4, বিন্দু দেবীর ডান্স পার্টনার পানওয়ালা, নাম চয়ন মজুমদার, পেশা পানওয়ালা। কয়েকবার কাশি দিয়ে বাম হাতে জলের গ্লাসটা তুলে নিয়ে কিছুটা জল খেয়ে চয়ন বলল, বিন্দু দেবী খুবই ভালো মহিলা ছিলেন, আমাদের জড়ি ভীষণ হিট ছিল। ওনার মধ্যে একটা আগুন ছিল যেটা ওনার হাজব্যান্ড বা ছেলে দেখতে পেত না, কিন্তু আমি দেখতাম। যেদিন ওনার হত্যা হয় সেদিন আমাকে ডেকে বলেছিলেন যে উনি আর ইউটিউবে ভিডিও করবেন না। এটা শুনে আমার মন ভেঙে যায়। তারপর আমি কিছু না বলেই ফিরে আসি। চয়নের হাতে যে একসময় একটা আংটি ছিল তা আঙুলের সাদা দাগটা দেখেই বোঝা যাচ্ছে। হঠাৎ আমার কাঁধে একজনের হাতের স্পর্শ পেতেই আমি পাশে তাকালাম। দেখি সঞ্জীব আমার পাশে এসে দাঁড়িয়ে। সে আমাকে প্রশ্ন করল, কি কিছু পেলে? আমি হালকা হেসে উত্তর দিলাম, হ্যাঁ, সব পেয়ে গেছি, এসো বসো, সব বুঝিয়ে বলি তাহলে তুমিও পেয়ে যাবে। আমি বলতে আরম্ভ করলাম, মিসেস চক্রবর্তীদের বাড়িতে জাপানিজ লক লাগানো মানে চুরি করে ঢোকা সম্ভব না। তাছাড়া দরজা ভাঙাও হয়নি, ঘরে কোনো মারামারির চিহ্নও নেই। সবথেকে আশ্চর্যের বিষয় হলো বিন্দু দেবীর মৃতদেহ পাওয়া যায় খাটের ওপর, তাও আবার ফুল মেকআপের সঙ্গে পরিপাটিভাবে শুয়ে থাকা অবস্থায়। মানে যে খুনটা করেছে সে বিন্দু দেবীর পরিচিত, আর তার বিন্দু দেবীর রূপ খুবই পছন্দ। তাই রাগের মাথায় খুনটা করে ফেললেও শেষ পর্যন্ত ওনাকে নববধূর মতো সাজিয়ে বিদায় জানিয়েছে। একমাত্র ড্রাইভার ছাড়া বাকি সবার কাছেই খুন করার দুর্দান্ত মোটিভ আছে। স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক ভালো ছিল না, ইউটিউব ভিডিও নিয়ে অশান্তি, ছেলে মাকে দুই চোখে দেখতে পারত না, আর পানওয়ালার সঙ্গে বিন্দু দেবী যে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এটা পানওয়ালার কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে। বিন্দু দেবী মারা যাওয়ায় তার কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছে। এবার আসি প্রমাণে। বিন্দু দেবীর বাম গালে যে রক্ত জমাট বেঁধেছে ওটা বাম হাতের উল্টো পাশের চরের ফলে, আর ঠিক তখনই খুনির আংটির একটা পাথর পাপোশের ওপর পড়ে যায়। কিন্তু বিনয় এবং বিকাশ দুজনেই রাইট হ্যান্ডেড, তাছাড়া ওদের আংটির একটিও পাথর মিসিং নেই। একমাত্র সাসপেক্টদের মধ্যে পানবালা চয়ন লেফট হ্যান্ডেড। ওই যে দেখো জলের গ্লাস তুলছে বাম হাতে, তাছাড়া খেয়াল করো ওর আংটিটাও মিসিং। ভালোবাসায় মানুষ অনেক কিছুই করে গো সঞ্জীব। যখন বিন্দু দেবী পানওয়ালার সঙ্গে সম্পর্ক শেষ করে দেওয়ার কথা বলে তখন রাগের মাথায় প্রথমে তাকে চড় মারে আর তারপর তার গলা টিপে হত্যা করে। রাগ ঠান্ডা হলে সে নিজের ভুলটা বুঝতে পারে, তাই নিজের ভালোবাসার মানুষটাকে আবার সেই রূপেই নিয়ে আসে যে রূপটা তার খুবই পছন্দের। আমার সম্পূর্ণ কথা শুনে সঞ্জীব এক লাফে উঠে বলল, তার মানে আমাদের খুনি চয়ন মজুমদার, পানওয়ালা? আমি শান্ত গলায় বললাম, হ্যাঁ, এখন তোমার কি করা উচিত সেটা নিশ্চয়ই আমাকে আর বলে দিতে হবে না। চলো তাহলে আমরা উঠি। চল অঙ্কন, তুমি তোমার দায়িত্বটা সামলাও। হাঁড়ি থেকে মার উপচে পড়ার শো শো শব্দটা কানে যেতেই বুঝলাম ভাত হয়ে গেছে। অঙ্কনকে পড়ানো থামিয়ে চেয়ার ছেড়ে এক দৌড়ে রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি ইন্ডাকশনের সুইচটা বন্ধ করলাম। ভেজা ন্যাকড়া দিয়ে এদিক ওদিক ছড়িয়ে থাকা মার পরিষ্কার করতে করতে গলা বাড়িয়ে বললাম, এই জোরে জোরে পড়, আমি যেন রান্নাঘর থেকে তোর আওয়াজ ঠিকঠাক শুনতে পাই। অঙ্কন কথা মতো জোরে জোরে পড়া শুরু করলো, আর আমি ভাত ঝরাতে ব্যস্ত হয়ে পড়লাম। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। গেটের বাইরে কেউ এসেছে। রান্নাঘর থেকে চেঁচিয়ে বললাম, অঙ্কন দেখ তো ভাই কে এসেছে। অঙ্কন বই খাতা গুছিয়ে স্টাডি রুম থেকে বেরিয়ে মেন গেটের দিকে গেল। গিয়ে দেখে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। কয়েক মুহূর্ত অঙ্কনের দিকে তাকিয়ে থেকে তিনি কাপা গলায় জিজ্ঞেস করলেন, এটাই কি অর্জুন বিশ্বাসের বাড়ি? উনি কি আছেন? একটু কথা বলা যাবে? অঙ্কন হালকা হেসে বলল, আইনত এই বাড়ির মালিক আমার জেঠু, তবে আমার ছোটদা মানে মিস্টার অর্জুন বিশ্বাস এই বাড়িতেই থাকেন, আর উনি এখন বাড়িতেই আছেন। আসুন, ভেতরে আসুন। মহিলাকে ভেতরে আনতে আনতে অঙ্কন জোরে বলে উঠল, দাদা, একজন মহিলা এসেছেন, তোমার সঙ্গে কথা বলতে চান। স্টাডিতে বসালাম, তুমি তাড়াতাড়ি এসো। সবটাই শুনলাম, কিন্তু কোনো উত্তর দিলাম না। ভাত জড়িয়ে হাঁড়িটা জায়গা মতো রেখে স্টাডির দিকে এগোলাম। ভেতরে ঢুকেই দেখি লাল রঙের ওপর হলুদ ছাপা শাড়ি পরা এক মহিলা চেয়ারে বসে আছেন। উচ্চতা আন্দাজ 5 ফুট 2.5 ইঞ্চি। একসময় গায়ের রং ফর্সা ছিল, কিন্তু গত কিছুদিনের দৌড়ঝাঁপ আর রোদে পুড়ে এখন তামাটে হয়ে আছে। দেখতে নিশ্চয়ই একসময় খুব সুন্দর ছিলেন, কিন্তু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে চরম মানসিক চাপ, ঘুম আর খাওয়ার অভাব তার মুখে চোখে দাগ কেটে দিয়েছে।
তার অস্থির দৃষ্টি আর কাঁপতে থাকা আঙুল দেখেই বুঝলাম ভীষণ নার্ভাস, যেন একেবারে শেষ ভরসা নিয়েই আমার কাছে এসেছেন। আমি এগিয়ে যেতেই অঙ্কন উঠে দাঁড়ালো। তাকে অন্যদিকে বসতে ইশারা করে আমি ফাঁকা চেয়ার টেনে মহিলার সামনে বসলাম। নমস্কার, আমি অর্জুন বিশ্বাস, প্রাইভেট ইনভেস্টিগেটর। বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? মহিলা একটু ইতস্তত করে কাঁপা গলায় বললেন, নমস্কার অর্জুনবাবু, আমার নাম মালতী কর্মকার, আমি বহিরগাছির বাসিন্দা। খুব বিপদে পড়ে আজ আপনার কাছে এসেছি। বিশ্বাস করুন, দেওয়ালে একদম পিঠ ঠেকে গেছে। এমন পরিস্থিতি না হলে হয়তো আসতেই হতো না। আপনার অনেক নাম শুনেছি, একমাত্র আপনিই পারেন আমাকে সাহায্য করতে। কথা দিন, আপনি আমাকে সাহায্য করবেন। আমি শান্তভাবে বললাম, মালতী দেবী, আগে একটু শান্ত হন, সবটা খুলে বলুন। আমি কথা দিচ্ছি, যতটা পারি আমার সব দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ঠিক তখনই হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ফোনটা অঙ্কনের হাতের কাছেই ছিল। সে তুলে দেখে বলল, দাদা, কৃষ্ণেন্দুবাবু ফোন করেছেন। মালতী দেবীর কাছে একটু সময় চেয়ে নিয়ে ফোনটা রিসিভ করে স্টাডির বাইরে চলে এলাম। হ্যালো কৃষ্ণেন্দুবাবু, কি আপডেট? ওপাশ থেকে ভেসে এলো, হ্যালো অর্জুন, তোমার আন্দাজ একদম ঠিক ছিল। আবর্জনা পরিষ্কার করা লোকগুলোকে জেরা করে আংটিটা পাওয়া গেছে, তবে মানিব্যাগ আর টাকা পাওয়া যায়নি। ওরা ভাগ করে নিয়ে খরচ করে ফেলেছে। মানিব্যাগটা নাকি আগেই কোথাও ফেলে দিয়েছিল। আর হ্যাঁ, ভিকটিমকে শনাক্ত করা গেছে। বড়লোক বাপের একমাত্র ছেলে, একেবারে বখাটে নেশাখোর টাইপ। নাম অয়ন মুখার্জি। ওর বাবা অনিমেষ মুখার্জি, কল্যাণীর বড় ব্যবসায়ী, আর মা ডাক্তার। প্রায় 1 সপ্তাহ আগে ছেলেটা নিখোঁজ হয়। থানায় রিপোর্টও করেছিল পরিবার। পোস্টমর্টমে জানা গেছে পুরো 1 সপ্তাহ ধরে ছেলেটার উপর 3rd ডিগ্রি টর্চার চালানো হয়েছে। এমনকি ওর পায়ুর ভেতর থেকে কাঁচের টুকরোও পাওয়া গেছে। কৃষ্ণেন্দুবাবু, আমার যতদূর মনে হচ্ছে এটা একটা রিভেঞ্জ কেস। অয়নের বন্ধু থেকে শুরু করে শত্রু আর বর্তমান প্রেমিকা থেকে প্রাক্তন প্রেমিকা সবাইকে জেরা করুন। ছোট থেকে ছোট ডিটেলসও আমার সঙ্গে শেয়ার করবেন। নতুন কোনো আপডেট পেলেই আমাকে জানাবেন। আচ্ছা, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম কৃষ্ণেন্দুবাবু। তাহলে এখন রাখছি। ফোনটা কেটে স্টাডিতে ফিরে এসে নিজের জায়গায় বসে মালতী দেবীকে বললাম, আপনি পুরো ঘটনাটা শুরু থেকে বলুন। মালতী দেবী একটু ঢোক গিলে ধীরে ধীরে বলতে শুরু করলেন। 3 মাস আগের কথা। সেদিন রাতে আমি, আমার স্বামী রতন কর্মকার আর আমাদের মেয়ে মিনু, ভালো নাম মীনাক্ষী, আমরা 3 জন একসঙ্গে বসে খাচ্ছিলাম। হঠাৎ দরজায় খুব জোরে ধাক্কা পড়তে লাগলো, একটার পর একটা। মিনু গিয়ে দরজা খুলল। একদল পুলিশ হুড়মুড় করে ঘরে ঢুকল, আর কিছু না বলেই আমার স্বামীকে ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল। আমি হতবম্ব হয়ে জিজ্ঞেস করলাম, কেন ওনাকে গ্রেপ্তার করা হচ্ছে? তখন একজন পুলিশ বলল, আপনার স্বামী একটা মেয়ের খুনের দায়ে অভিযুক্ত। কথাটা শুনে আমি যেন জমে গেলাম। কিছুই বুঝতে পারছিলাম না। কোথায় যাব, কার কাছে যাব, কি করব, সবকিছু গুলিয়ে গেল। তারপর অনেকের কাছে হাত পা ধরে অনেক টাকা ধার করে একটা উকিল ঠিক করলাম। মামলা চলতে লাগলো। আদালতে দাঁড়িয়ে পুলিশ জানালো, আমার স্বামী ধর্ষণ আর খুন দুটোরই অভিযুক্ত। এই পর্যন্ত এসে মালতী দেবীর গলা শুকিয়ে গেল। আমি জলের গ্লাসটা এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, আপনার স্বামী কি কাজ করতেন, আর কেসটা ঠিক কি? যে মেয়েটা খুন হয়েছে তার সম্পর্কে কিছু জানেন? জল খেয়ে তিনি আবার বলতে শুরু করলেন, মিনুর বাবা আড়ংঘাটা হাই স্কুলে গার্ডের কাজ করতেন, আর যে মেয়েটা খুন হয়েছে তার নাম অদ্রিজা সেন। ও 11 শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। ওর মৃতদেহ পাওয়া যায় ছেলেদের বাথরুমে, রক্তাক্ত অবস্থায়। গলা কেটে খুন করা হয়েছিল মেয়েটাকে। আর তখন নাকি স্কুলে পরীক্ষা চলছিল। আরেকটা কথা আছে অর্জুনবাবু, আমার স্বামী পুলিশের কাছে বায়ান দিয়েছে যে এই জঘন্য কাজটা সেই করেছে, কিন্তু আমি ওকে চিনি। ও কিছুতেই এমন কাজ করতে পারে না। তাই আমি জেলে ওর সঙ্গে দেখা করতে যাই। তখন ও মুখে বলে, হ্যাঁ আমিই খুন করেছি, কিন্তু গোপনে আমার হাতে একটা চিঠি ধরায় দেয়। এই যে, আপনি একটু দেখে নিন। আমি চিঠিটা নিয়ে পড়তে শুরু করলাম। মালতী, যে যাই বলুক বিশ্বাস করো না, আমি কোনো দোষ করিনি। কিন্তু আমি যদি এই দোষ নিজের ঘাড়ে না নিই, তাহলে আমাকে জেলের মধ্যেই মেরে ফেলা হবে। আর আমি যখন আদালতে সব দোষ স্বীকার করব, তারপরেই তোমার কাছে অনেক টাকা পৌঁছে দেবে। এত টাকা যা আমি সারা জীবনেও কামাতে পারতাম না। আমি থাকি বা না থাকি, তোমরা ওই টাকা নিয়ে ভালো থাকবে। মিনুর ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে। শুধু মিনুকে বোঝাবে ওর বাবা নির্দোষ ছিল, আর আমি ওকে খুব ভালোবাসি। আমি যা করছি তোমাদের ভালোর জন্যই করছি। চিঠিটা ভাঁজ করে টেবিলে রেখে আমি জিজ্ঞেস করলাম, কেসের শেষ শুনানি কবে? মালতী দেবী মাথা নিচু করে বললেন, পরশুদিন। আমি একটু ভেবে বললাম, ঠিক আছে, আপনি এখন যান, আমি দেখে নিচ্ছি কি করা যায়। কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না যে আপনার স্বামীকে নির্দোষ প্রমাণ করতে পারব, কিন্তু এটা বলতে পারি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আপনি কাল সকালে আবার আসবেন,
তখন কি করতে হবে জানিয়ে দেব। মালতী দেবী উঠে দাঁড়িয়ে বললেন, ধন্যবাদ অর্জুনবাবু, অনেক অনেক ধন্যবাদ। উনি চলে যেতেই আমি সঞ্জীবকে ফোন করলাম। হ্যালো সঞ্জীব, অর্জুন বলছি। হ্যাঁ অর্জুন, বলো কি খবর? এই চলছে। শোনো, অদ্রিজা সেন ওই স্কুল গার্ল মার্ডার কেসটা সম্পর্কে কিছু জানো? হ্যাঁ জানি তো, ওই তো রতন কর্মকার, রেপেস্ট আর মার্ডারার, ওই কেসটাই তো। হ্যাঁ হ্যাঁ ওটাই। ওই কেসের যত এভিডেন্স আছে সব নিয়ে পারলে এক্ষুনি আমাদের বাড়িতে চলে এসো। ও সরি, ফ্রি আছো তো? সব বলে দিয়ে এখন জিজ্ঞেস করছিস? হ্যাঁ হ্যাঁ ফ্রি আছি, বিশেষ কোনো কাজ নেই, দাঁড়া আসছি। এইটুকু বলেই সঞ্জীব ফোনটা কেটে দিল। ফোন নামাতেই অঙ্কন বলল, দাদা সত্যি কি ওই মহিলার স্বামী নির্দোষ? কি মনে হয়? আমি একটু হেসে বললাম, এখনই কিছু বলা ঠিক হবে না ভাই, সময় এলে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আয়, রান্না হয়ে গেছে, খেয়ে নে। না দাদা, আমি বরং বাড়ি যাই, তুমি খেয়ে নাও। ঠিক আছে যা। অঙ্কন বই খাতা নিয়ে বেরিয়ে গেল। আমি খাবার বেড়ে নিয়ে টিভিতে খবর চালিয়ে খেতে শুরু করলাম। খাবার শেষ করে উঠতে যাব, ঠিক তখনই বাড়ির বাইরে গাড়ি দাঁড়ানোর শব্দ পেলাম। তার কয়েক সেকেন্ড পরই কলিং বেল বেজে উঠল। আমি গলা বাড়িয়ে বললাম, গেট খোলা আছে, ভেতরে চলে এসো সঞ্জীব। সঞ্জীব একটা ব্যাগ হাতে নিয়ে ঢুকেই বলল, কি খাওয়া দাওয়া হয়ে গেছে? আমি হেসে বললাম, হ্যাঁ হয়ে গেছে, তুমি স্টাডিতে গিয়ে বসো, আমি হাত মুখ ধুয়ে আসছি। সঞ্জীব কিছু না বলে সরাসরি স্টাডিতে ঢুকে গেল। কিছুক্ষণ পর আমি ফিরে এসে দেখি সঞ্জীব তার ব্যাগ থেকে অদ্রিজা মার্ডার কেসের সব এভিডেন্স টেবিলে সাজিয়ে রেখেছে। আমি এগোতেই সে বলতে শুরু করল, এইটা হলো মার্ডার ওয়েপন, একটা ধারালো ছুরি। এইগুলো মার্ডার স্পটের ছবি। এখানে দেখ, অদ্রিজা বাথরুমের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, স্কুল ব্যাগটা তখনও পিঠে ঝুলছে। আর এই ছবিটায় গলার কাটটা দেখা যাচ্ছে, বাঁ দিক থেকে ডান দিকে, তবে কাটটা একদম পরিষ্কার না। সে আরেকটা জিনিস তুলে দেখালো, এটা সিসিটিভি ফুটেজ। এখানে রতন কর্মকারকে বাথরুম থেকে কিছুটা দূরে ওয়াটার ফিল্টারের কাছে জল ভরতে দেখা যাচ্ছে। তারপর একটা ডায়েরি সামনে রাখল। এটা অদ্রিজার পার্সোনাল ডায়েরি, কিছু ড্রয়িং আছে, আর বাকি প্রায় সবই একই ধরনের মার্ডার পোজের স্কেচ। পাতার ওপর থেকে নিচ পর্যন্ত অদ্ভুত ব্লক ডিজাইনও আছে। শেষে একটা পেন ড্রাইভ দেখিয়ে বলল, এখানে সব সাসপেক্টদের বয়ান রেকর্ড করা আছে, আর রতন কর্মকারের স্বীকারোক্তিও। আমি একটু ভেবে জিজ্ঞেস করলাম, অদ্রিজার বাবা মা কি করেন? সঞ্জীব বলল, বাবা মার্চেন্ট নেভিতে চাকরি করেন, আর মা গৃহবধূ। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে, চলো একে একে সবার বক্তব্য শোনা যাক। সাসপেক্ট নাম্বার 1, অদ্রিজার এক্স বয়ফ্রেন্ড, নাম নিখিল চৌধুরী, দ্বাদশ শ্রেণীর ছাত্র, বাবা ডাক্তার, মা বিধায়ক। নিখিলের গলা কাঁপছিল। স্যার, আমি কিছুই করিনি, অদ্রিজা আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু হঠাৎ করেই ও আমার সঙ্গে ব্রেকআপ করে দেয়। আমি অনেকবার ফেরানোর চেষ্টা করেছি, কিন্তু ও রাজি হয়নি। আমি কেন ওকে খুন করব? হ্যাঁ, আমাদের মধ্যে ঝামেলা হয়েছিল, সবার সামনে আমাকে অপমান করেছিল, এমনকি চড়ও মেরেছিল, কিন্তু তারপর আর আমি ওকে বিরক্ত করিনি। সাসপেক্ট নাম্বার 2, ম্যাথ টিচার, নাম অনিকেত মণ্ডল। অনিকেত বলল, স্যার, আমি মানছি আমি খুব স্ট্রিক্ট টিচার, কিন্তু শাসন না করলে ওরা শিখবে কিভাবে? অদ্রিজাকে অনেকবার দেখেছি ক্লাস বাদ দিয়ে ড্রয়িং করতে বা আড্ডা দিতে, বুঝিয়েছি কিন্তু শোনেনি, তাই সেদিন রাগের মাথায় ডাস্টার ছুঁড়ে মেরেছিলাম। কিন্তু স্যার, তাই বলে আমি ওকে খুন করব এটা ভাবতেও পারি না। আর মৃতদেহটা প্রথম আমিই দেখি, তারপর হেডমাস্টারকে জানাই, পুলিশে খবর দিই। সাসপেক্ট নাম্বার 3, অদ্রিজার বেস্ট ফ্রেন্ড, নাম অঞ্জলি রায়, একাদশ শ্রেণীর ছাত্রী। অঞ্জলি কাঁদতে কাঁদতে বলল, স্যার, অদ্রিজা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আমি কেন ওকে খুন করব? আমরা বোনের মতো ছিলাম। ও খুব ভালো মেয়ে ছিল, এ গ্রেড স্টুডেন্ট, খুব বুদ্ধিমতী আর সাহসী। হ্যাঁ, আমাদের মধ্যে একবার ঝামেলা হয়েছিল নিখিলের জন্য। আগে নিখিল আমার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু অদ্রিজাকে দেখে আমাকে ছেড়ে দেয়। তখন আমি ভুল বুঝে অদ্রিজার সঙ্গে ঝগড়া করি। পরে জানতে পারি অদ্রিজা আমাকে বাঁচিয়েছিল নিখিলের মতো একটা খারাপ ছেলের হাত থেকে। নিখিল খুব খারাপ ছেলে স্যার, বাবার টাকায় উঠত, মদ, গাঁজা, সিগারেট, এমনকি হেরোইন পর্যন্ত খায়। সব জানার পর আমি অদ্রিজার কাছে ক্ষমা চাই, আরও আমাকে ক্ষমা করেও দেয়। সাসপেক্ট নাম্বার 4, স্কুল গার্ড, নাম রতন কর্মকার। রতনের স্বীকারোক্তি, হ্যাঁ, আমি অদ্রিজাকে খুন করেছি। ওকে আমার খুব ভালো লাগতো, আর ভালো লাগবেই না কেন? অমন সুন্দর চেহারা, এমন শরীর সচরাচর দেখা যায় না। আমি অনেকবার আমার মনের কথা বলেছি,
আমার কামনার কথা জানিয়েছি, কিন্তু ও শোনেনি। তাই সেদিন সুযোগ পেয়ে ওকে ছেলেদের বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করি। ভেবেছিলাম চুপ থাকবে, কিন্তু খুব তেজি মেয়ে ছিল, তাই চিরতরে চুপ করাতে হলো। আমি কোনো ভুল করিনি, আমি ওকে ভালোবাসতাম। আমার ভালোবাসা আমি ওর কাছ থেকে নিয়ে নিয়েছি। কথা শেষ করে সঞ্জীব বাম হাতে জলের গ্লাস তুলে এক নিঃশ্বাসে খেয়ে গ্লাসটা টেবিলে নামিয়ে রাখল। সঞ্জীব রাগে ফুসফুসতে বলল, শুনলে তো? জানোয়ারটার কথা শুনলে? ওর তো ফাঁসি হওয়া উচিত। আমি শান্ত গলায় বললাম, না সঞ্জীব, ভুল করছো। রতন খুনি হতে পারে না। ইনফ্যাক্ট তোমরা যেটাকে মার্ডার ওয়েপেন বলছো, ওটাও আসল মার্ডার ওয়েপেন না। কি বলছো তুমি অর্জুন? ঠিকই বলছি বন্ধু, এসো বুঝিয়ে দিচ্ছি। আগে অদ্রিজার গলার কাটা দাগটা দেখো, কেমন খসখসে রাফ। আর এই ছুরিটা দেখো, কত ধারালো। এই ছুরি দিয়ে কাটলে দাগটা একদম ক্লিন হতো, কিন্তু এখানে সেটা হয়নি। মানে খুনটা হয়েছে কোনো ছুঁচালো পেরেকের মতো কিছু দিয়ে। আমি একটু থেমে আবার বললাম, দ্বিতীয়ত, কাটটা লেফট থেকে রাইট গেছে, আর রতন লেফট হ্যান্ডেড। তাহলে যদি ও খুনি হতো, দাগটা উল্টো রাইট টু লেফট হওয়ার কথা। সঞ্জীব একটু ভেবে বলল, হ্যাঁ সেটাই তো। আমি গম্ভীর হয়ে বললাম, এটা হাই প্রোফাইল কেস সঞ্জীব। আসল খুনিকে বাঁচাতে পুলিশ আর ডাক্তার দুদিকেই সেটিং হয়েছে, না হলে এমন গাফিলতি সম্ভব না। কিন্তু আসল খুনিকে? আমি হালকা হেসে বললাম, প্রিয় সঞ্জীব, অদ্রিজার রেপ হয়ইনি। ছবিগুলো ভালো করে দেখো, কোথাও কি ড্রেস ছেঁড়া? রিপোর্টে অন্তর্বাসের কথা কিছু আছে? সব ঠিকঠাক পড়া ছিল? সঞ্জীব মাথা নেড়ে বলল, না কিছুই ছেঁড়া না, সব ঠিকই ছিল। তাহলে বলো, জামা কাপড় পরে কেউ রেপ হয় কিভাবে? আর ধরো রেপের পর আবার ড্রেস পরিয়ে দিয়েছে, তবুও সেটা স্কুল, পরীক্ষা চলছিল। ছেলেদের বাথরুমে যে কোনো সময় কেউ ঢুকে পড়তে পারত। অদ্রিজা একবার চিৎকার করলেই সব শেষ হয়ে যেত। খুনি কি এতটা রিস্ক নেবে? না, নেবে না। তুমি ঠিকই বলছো, কিন্তু খুনি হয়ে? আমি একটু ঝুঁকে বললাম, খুনি কে সেটা অদ্রিজা নিজেই আমাদের জানিয়ে গেছে। অঞ্জলি ঠিকই বলেছিল, অদ্রিজা ভীষণ বুদ্ধিমতী মেয়ে ছিল। ডায়েরিতে যে একই ধরনের মার্ডার ড্রয়িং দেখছো, ওগুলো আসলে ফ্লিপবুক বানানোর চেষ্টা। আর এই ট্যাব ট্যাব ব্লকগুলো, ওগুলো কোনো ডিজাইন না, ওগুলো ইন্টারন্যাশনাল মর্স কোড। গুগলে দেখলেই ইংরেজি অক্ষর পাওয়া যাবে। আর তার মানে দাঁড়ায়, যদি আমার খুন হয় তাহলে খুনি নিখিল। আমি ড্রয়িংয়ের দিকে আঙ্গুল দেখিয়ে বললাম, এই যে ছুচালো অস্ত্রটা আঁকা, এটা আসলে কাটা কম্পাস। নিখিল হয়তো আগেই অদ্রিজাকে হুমকি দিয়েছিল, তাই অদ্রিজা আগে থেকেই সব বুঝে ডায়েরিতে এইভাবে ক্লু রেখে দিয়েছিল। আর ওর বাবা যেহেতু মার্চেন্ট নেভিতে, মর্স কোড শেখাটা অস্বাভাবিক কিছু নয়। সঞ্জীব একটু চুপ করে থেকে বলল, কিন্তু নিখিল যদি খুনি হয়, তাহলে ওর জামা কাপড়ে রক্ত লাগেনি কেন? আমি বললাম, কারণ অদ্রিজার ব্যাগ, খেয়াল করেছো তো, ব্যাগটা ওর পিঠে ছিল, তাই দুজনের মধ্যে একটা দূরত্ব ছিল। নিখিল পিছন থেকে হঠাৎ কম্পাস দিয়ে গলায় আঘাত করে, তারপর জোরে টেনে দেয়। অদ্রিজা চিৎকার করার সুযোগই পায়নি, আর রক্ত ছিটকে পড়ার আগেই নিখিল পালিয়ে যায়। আমি গম্ভীর হয়ে বললাম, এখন আসল সমস্যা মার্ডার ওয়েপেন। সেটা না পাওয়া পর্যন্ত নিখিলের বিরুদ্ধে শক্ত প্রমাণ দাঁড় করানো যাবে না। তবে রতনকে নির্দোষ প্রমাণ করার জন্য আমাদের কাছে যথেষ্ট আছে। আমি সঞ্জীবের দিকে তাকিয়ে বললাম, এবার তোমার কাজ। তুমি চেষ্টা করো এই কেসটা নিজের আন্ডারে নিতে। আমি জানি তোমাদের ডিপার্টমেন্টের কেউ কেউ এতে জড়িত, কিন্তু যদি হেড জড়িত না থাকে তাহলে সুযোগ আছে। আর আমার চেনা একজন ফরেন্সিক ডক্টর আছেন, ডক্টর দেবাদিত্য বিশ্বাস। সব এভিডেন্স ওনার কাছে নিয়ে গিয়ে ডাবল চেক করিও, কোর্টে কাজে লাগবে। একটু থেমে বললাম, আর কাল সকালে মালতী দেবী এলে ওনাকে বলতে হবে যেন উনি তার স্বামীকে বোঝান, যেন আদালতে দাঁড়িয়ে সব সত্যি কথা খুলে বলেন। পরদিন সকাল ঠিক 10টার সময় মালতী দেবী আবার এসে হাজির হলেন। আমি আগেই প্রস্তুত ছিলাম। সঞ্জীবও এসে গিয়েছিল, হাতে কিছু নতুন রিপোর্ট আর আপডেট। মালতী দেবী বসতেই আমি সরাসরি বললাম, আজ খুব গুরুত্বপূর্ণ দিন। আপনার স্বামী যদি আজ সত্যিটা না বলে, তাহলে ওনার জীবন শেষ হয়ে যাবে। আপনি কি ওনার সঙ্গে দেখা করতে পারবেন? মালতী দেবী কাপা গলায় বললেন, হ্যাঁ পারব। আমি বললাম, তাহলে একটা কথাই বলবেন, তুমি যদি চুপ থাকো তাহলে শুধু তুমি না, আসল অপরাধীও বেঁচে যাবে। সেদিন কোর্টে ভিড় ছিল উপচে পড়া। হাই প্রোফাইল কেস, স্কুল গার্ল মার্ডার, মিডিয়া, লোকজন সবাই উপস্থিত। রতন কর্মকারকে যখন কাঠগড়ায় দাঁড় করানো হলো, তখন তার মুখে সেই একই নির্লিপ্ত ভাব, যেন সব মেনে নিয়েছে। জজ যখন প্রশ্ন করলেন, তুমি কি তোমার অপরাধ স্বীকার করছো?
রতন মাথা তুলে একবার চারদিকে তাকালো, তারপর মালতী দেবীর দিকে চোখ পড়তেই যেন তার ভেতরে কিছু ভেঙে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে সে বলল, না স্যার, আমি নির্দোষ। সারা কোর্টরুম গুঞ্জনে ভরে উঠল। জজ কড়া গলায় বললেন, মানে তুমি তো আগেই স্বীকার করেছিলে। রতন এবার কাপা গলায় বলতে শুরু করল, এই গল্প যদি আপনার মনে সামান্য দাগ কেটে থাকে, যদি কৌতূহল জেগে থাকে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। পরের এপিসোড মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এটাই আমাদের গল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি।